নবীনগরের ডাক, সত্যের পথে যার পথ চলা। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার জনপ্রিয় কবি শামসাম তাজিলের সাথে। আমি দর্শকদেরকে প্রথমেই ওনার প্রকাশিত বই দেখাবো। এই বইটির নাম হচ্ছে আলিফ এক মূর্খের ফিকির। যে বইটি নিয়ে ঢাকা সহ সারা বাংলাদেশে খুব সমালোচনা শুরু হয়েছিল শুধুমাত্র এই নামটির কারণে, আলিফ এক মূর্খের ফিকির। এটি প্রকাশিত হয়েছে চৈতন্য প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছেন ওয়ালিউল ইসলাম। আমার হাতে আরেকটি বই আছে, আপনারা দর্শক দেখতে পাচ্ছেন কিনা আপনারা দেখুন। এই বইটির নাম হচ্ছে ওনার প্রথম প্রকাশিত বই আদম পাহাড়। এই বইটি প্রকাশিত হয়েছে চৈতন্য প্রকাশনী থেকে। এটি প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। আবারও দেখাচ্ছি ওনার দুইটি বই, একটি হচ্ছে আদম পাহাড় প্রথম প্রকাশিত বই, আর দ্বিতীয়টি হচ্ছে আলিফ এক মূর্খের ফিকির। দুটি বইই প্রকাশিত হয়েছে চৈতন্য প্রকাশনী থেকে। আশা করি যেসব দর্শক আপনারা যারা এই দুটি কবিতার বই সংগ্রহ করতে ইচ্ছুক তারা চৈতন্য প্রকাশনীর কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, অথবা আপনারা নেটে সার্চ দিয়ে আপনারা ওই বইগুলো সম্পর্কে অনলাইনে অর্ডার করতে পারবেন। তো দর্শক, আমরা এখন পরিচিত হব কবি শামসাম তাজিলের সাথে। আজকে আমরা জানব কবি হয়ে ওঠার যে স্বপ্ন বা কবি হয়ে উঠতে গিয়ে ওনার যে জীবন চরিত্র, ওই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা এখন কথা বলছি কবি শামসাম তাজিলের সাথে। ওনাকে প্রথমেই প্রশ্ন করব, আপনি কখন থেকে কবিতা লিখেন বা কখন থেকে আপনি কবিতা লেখার চেষ্টা করেছেন? চেষ্টা করে আসলে হয় নাই, সেটা হচ্ছে ছোটোবেলা থেকেই পছন্দ করতাম। তো ক্লাস 8-এ ওঠার পরে আমি একদিন কিছু একটা লিখেছি। লেখার পর মনে হলো যে এটা কবিতা হয়েছে, এমনি নিজের কাছে মনে হওয়া। তো আমি আমার আম্মাকে এটা শোনালাম। তো আম্মা তো আর কবিতার কিছু বোঝেন না, তো নিজের কাছে মনে হলো আর আমি তোর কবিতা লিখতে পারি। তার আগে যেটা হয়েছে সেটা হলো এই যে আব্বা দেখতাম ছোটোবেলা ছড়ার মতো কিছু লিখতেন, ভোরে আম্মাকে ডেকে ডেকে শোনাতেন ছন্দের মতো কিছু। তো ব্যাপারটা আমার ভালো লাগতো, মানে মজা লাগতো যে আব্বা আম্মাকে কবিতা শোনাচ্ছে। কিন্তু ওটার আমার কবি হয়ে ওঠার পেছনে ওটার কোনো কারণ আছে কিনা আমি জানি না। কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে মানুষ তো তার বহির্জগৎ থেকে যেভাবে শিক্ষিত হয়, ঠিক তার যে জিনগত বৈশিষ্ট্য পিতামাতা থেকে সেটারও কিছু না কিছু প্রভাব থাকে। তো আমি সেটাকে অস্বীকার করব। তবে আমরা এখন বলতে পারবো দর্শকদের উদ্দেশ্যে যে আপনারা যারা আমাদের টিভি চ্যানেলটা দেখতেছেন, আপনারা হয়তো শুনেছেন কবি সাহেবের কথা। উনি বলতেছেন যে ছোটবেলা থেকে ওনার আব্বা ওনার আম্মাকে কবিতা আকারে কিছু লিখে ওনার আম্মাকে শোনাতেন প্রতি রাতে। তো ওই বিষয়গুলো থেকে উনি ধীরে ধীরে ওনার ভিতরে একটা বোধ কাজ করত, ওই কাজ থেকে আপনার অনুপ্রাণিত হয় এবং উনি ক্লাস 8-এ থেকে উনি কবিতা প্রথম নিজের অজান্তে কবিতা লিখেন। তো আজকে আমরা বলবো যে আপনার ওই সময় যে কবিতাটা লিখেছিলেন, আপনার ওই কবিতাটি কি এখন মনে আছে? না, সেই কবিতাটা আমার মনে নেই। আচ্ছা, ওটার বিষয়ে কিছু মনে নেই। তো আপনি প্রথম কবে এই কবিতা প্রকাশ করেন ম্যাগাজিন অথবা পত্রিকায় প্রথম কবে? সেটা হচ্ছে ক্লাস 9-এ থাকতে সম্ভবত। মনির ভাই, আমাদের নবীনগরের বিখ্যাত মানুষ, মনির ভাই, মনিরুজ্জামান মনির। তো উনি একটা কাগজ করতেন তিতাসনামা, জি, হাতে লিখে। হ্যাঁ, আমরা অনেকে আগে শুনেছি। সেটাতেই প্রথম আমার কবিতা প্রকাশিত হয়েছিল। কবিতার নামটা মনে আছে আপনার? কবিতার নামটা সেটাও আমার ঠিক মনে নেই, কিন্তু তুমি বলে একটা শব্দ ছিল, তুমি সংক্রান্ত কিছু একটা। তাহলে আমরা ধরে নিতে পারি হয়তো প্রেম বিষয়ক কোনো কবিতা, তুমি নাম দিয়ে কোনো এক নারী তুমির ক্ষেত্রে আপনি ওই কবিতাটা লিখেছিলেন। না, তুমি জগতের যে কেউ হতে পারে, জগতের বাইরে কেউ হতে পারে। এটা এটা এমন এক শব্দ, আমি এবং তুমি, জি, যেগুলোকে কেউ কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর ফেলে, কোনো ছাঁচে ফেলে এটাকে আবদ্ধ করা যায় না। এই দুইটা শব্দ হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শব্দ কবিতার জন্য। আচ্ছা, আমরা হাতে দুইটা বই আছে, একটা হচ্ছে আলিফ এক মূর্খের ফিকির, আরেকটি হচ্ছে আদম পাহাড়।
আমরা আবারও দেখাচ্ছি দর্শকদেরকে যে আলিফ এক মূর্খের ফিকির এবং আদম পাহাড়। আপনি এই যে আপনার প্রথম বই কি, আমরা জেনেছি যে আপনার প্রথম বই হচ্ছে আদম পাহাড়। আপনার প্রথম বই আদম পাহাড়। এই যে আদম পাহাড় প্রকাশ করতে গিয়ে আপনার অনুভূতি কি ছিল? না, আমার হচ্ছে আমি অনেক দিন থেকে লিখি, কবিতা ছাপতে হবে এরকম কিছু ছিল না। জানতাম কোনো না কোনো সময় বই করবো। তো 2016 সালে হঠাৎ করে মনে হলো যে বই করি। তো সেটার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল 2015 সালেই। তো একদিন চৈতন্যের যে কর্ণধার রাজীব ভাই, ওনাকে ফোন দিলাম। উনি বললেন যে ঠিক আছে, আপনি পাণ্ডুলিপি পাঠান, পছন্দ হলে বই করবো আমরা। তো পাঠানোর পর এরকম চলে গেল 10-15 দিন, কোনো খোঁজ নেই। ভাবলাম হয়তো কবিতা আপনার পছন্দ হয়নি। হঠাৎ করে একদিন ফোন দিলেন, বলছি যে আপনার বই আমরা করবো, ঠিক আছে আপনি প্রচ্ছদ করে পাঠান। তো আমি প্রচ্ছদ করে পাঠালাম, বই হয়ে গেল। আচ্ছা, তাহলে এই বইটা প্রথম 2015 সালে 16 সালে 21শে ফেব্রুয়ারিতে বইমেলাতে 21শে বইমেলাতে এই বইটি প্রকাশিত হয়েছিল। আমরা দর্শকদেরকে আবারও জানাচ্ছি, এই বইটি প্রকাশিত হওয়ার পর এই বইটির নাম এবং এই বইয়ের কবিতা নিয়ে খুব সমালোচনা হয়েছিল এবং অনেক পাঠকই খুব আগ্রহ ভরে এই বইটি সংগ্রহ করেছেন এবং অনেকেই কবিকে সাধুবাদ জানিয়েছেন বলে আমরা ইতিমধ্যে জেনেছি। তো আমরা আপনার কাছে আরেকটা প্রশ্ন করব, আপনি আদম পাহাড়ে আপনার সবচেয়ে প্রিয় কবিতা কোনটি? আদম পাহাড়ের প্রিয় কবিতা বলতে, আমি যেহেতু এটা প্রথম বই, আমি এখানে আমার অনেক দিন থেকে, আমি যদি ধরি সচেতনভাবেও যদি ধরি, সেটা হচ্ছে 2010 সাল থেকে 2015, এই 5 বছরে যা কিছু লিখেছি মোটামুটি 5 বছরের কবিতাগুলোই সেখানে সন্নিবিষ্ট হয়েছে। তো সেই সময়টা ছিল আমার ভার্সিটির শেষ সময় এবং চাকরি জীবনের প্রথম সময়। তো দুইটা সময়ের বিষয় আসি এখানে আছে। তো তখন আমি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, বামপন্থী রাজনীতির সাথে, সেটারও একটা প্রভাব আছে। তারপরে হচ্ছে পরবর্তী সময়ে আমি দেখলাম যে হ্যাঁ, বামপন্থী রাজনীতি সেটা তো আছে, তো আমাদের সমাজে যেটা হয় যে তার নিজের ধর্ম থেকে উন্মূল হয়ে যায়। তো আমি দেখলাম যে না, আমাকে তো আমার রসদগুলো খুঁজে নিতে হবে আমার বেড়ে ওঠার ভেতর থেকে, আমার যে জানাশোনা, আমার যে বেড়ে ওঠা, আমার যে চিন্তা ভাবনা, যেটা যেখান থেকে আমি নিজেকে তৈরি করেছি সেসব কিছু থেকেই। তো সেদিক থেকে আমি আদম পাহাড়ে গেছি। এটা নির্দিষ্ট করে কোনো বিশেষ কিছু নাই যে নামটা কি। তো এখন এই মুহূর্তে আমার যে উপলব্ধি মনে হচ্ছে যে আদম হচ্ছেন প্রথম মানুষ, আমার বইটা হচ্ছে প্রথম বই, সেই মিলিয়ে একটা মানে এক ধরনের যোগসূত্র খুঁজে পেলাম এই মুহূর্তে। আমি আগে ওভাবে ভাবিনি। তো বিষয়টা হচ্ছে এরকম। আর যদি কবিতার কথা বলেন, আমার মানে নিজের কবিতা ভালো মন্দ পছন্দ এরকম থাকে, তারপর নির্দিষ্ট কোনো কবিতাকে যদি বলি সেটা অন্য কবিতার প্রতি অবিচার হবে। তারপর আমার এখানে এই বইটাতে বেশ কিছু কবিতা নিজের আলাদা করেই পছন্দ। এর মধ্যে আছে হচ্ছে বিপরীত কামশাস্ত্র, তারপরে আছে অলৌকিক গল্পের পাহাড়, তারপর আছে বিপরীত ভালোবাসা, অনেকগুলো। তা আদম পাহাড় নিজে একটা কবিতা, দুর্ঘটনা প্রবণ কবিতার উৎস, এরকম অনেকগুলো কবিতাই আছে। বিজ্ঞাপন আছে, উন্নয়ন আছে, এরকম নানানগুলো কবিতা। তো এখন যদি স্পেসিফিক কোনো কবিতার নাম বলতে হয়, সেটা আমার জন্য একটু কষ্টকর হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তবে আমরা দেখেছি যে আপনি আদম পাহাড় বের করার পর আবার আরেকটি বই বের করেছেন, যে আলিফ এক মূর্খের ফিকির। এই বইটা কত সালে প্রকাশিত হয়েছে? এটা প্রকাশিত হয়েছে 2018 সালে। এটা ছিল 2016, এটা 2018, 2 বছর পর। তো আলিফ এক মূর্খের ফিকির, এটা যেটা বলেছেন, অনেকে এটাকে বলছে এটা কোনো ধর্মগ্রন্থ কিনা, কেউ কেউ বলছে এটা হাদিস গ্রন্থ, মানে প্রচ্ছদের কারণে বা নামের কারণে নানা রকম বেশ কিছু আমি অনেক জনের কাছ থেকে শুনেছি। কেউ এটার জন্য আমাকে গালি দিয়েছে, কুত্তার বাচ্চা গালি পর্যন্ত খেয়েছি। কোনো বিষয় না, এখন নামের কারণে। কিন্তু তারা কেন দিয়েছে তারাই জানেন, কারণ তো আর মুখ কেউ আটকে রাখতে পারে না। তো এটা আমি আসলে নামকরণ নিয়ে খুব চিন্তা করে, খুব ভেবে এরকম কোনো নাম দিই ব্যাপারগুলো তেমন না। আদম পাহাড়ও একটা কবিতার নাম ছিল, সেখান থেকে দিয়ে দিয়েছি আলিফ এক মূর্খের ফিকির, সেটা একই রকম। তো আপনি তো বললেন যে আদম পাহাড় হচ্ছে আপনার ভিতরে যে বোধ কাজ করতো, যে আমার যেহেতু প্রথম বই, আদম প্রথম আসছিল বিধায় আদম পাহাড় আমার প্রথম বই হয়ে গেছে। এখন আলিফ এক মূর্খের ফিকির বইয়ের ক্ষেত্রে আপনার ওই ধরনের কোনো চিন্তা ভাবনা ছিল কিনা? সেটা হচ্ছে আসলে মানুষ তো নিজেকে খোঁজে। তো আমি একাত্মবাদ খুঁজেছি। তো আলিফ
একাত্মবাদের প্রতীক হিসেবেই আমার কাছে এসেছে। তবে হ্যাঁ, এখানে বইগুলোর মধ্যে কোনো ধর্মীয় প্রসঙ্গ বা ধর্মীয় বোধ, ধর্মের প্রচার ওরকম কিছু নেই। কবিতাগুলোকে আমি কবিতা হিসেবেই জেনেছি। কবিতা লিখতে গিয়ে আমি কোনো কিছুর সাথেই আপোষ বলবো না, মানে কবিতাকে আমি কবিতার মতোই দেখেছি। এখানে আলাদা করে কিছু বলার নাই, আচ্ছা, যেগুলো কবিতা ধন্যবাদ সেগুলোকে রেখেছি। আপনাকে। এখন আমি একটা বিষয় বলতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে আপনার সাথে কথা বলে জানতে পারলাম আপনি কিছুক্ষণ আগেও বললেন আপনি বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আপনি কি বাম রাজনীতি থেকে কখন থেকে যুক্ত হয়েছিলেন? না, সেটা সরাসরি যুক্ত হচ্ছে 2004 সালে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর। আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন? পড়াশোনা করেছি। জি। তো আর যদি চিন্তার কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে 2000 সালের আগে, 98 সালের দিকে আমাদের নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে বিমলকান্তি স্যার ছিলেন। উনি বামপন্থী এই রাজনীতি বলবো না, বামপন্থার সাথে পরিচয় ঘটিয়ে দিয়েছিলেন মাও সেতুঙের চিন্তার সাথে। তো পরবর্তীতে আমি কখনোই মাও চিন্তার সাথে সম্পৃক্ত ছিলাম না, আমি মার্কস এবং লেনিনের চিন্তার সাথে সম্পৃক্ত ছিলাম। যাই হোক, সেটা এক বিষয়। ভার্সিটিতে ছিলাম, এর পরবর্তীতে যেটা হচ্ছে মানুষের চিন্তার পরিবর্তনশীলতা থাকে। আমি নিজে, আমার পরিবার হচ্ছে সুফি ঘরানার পরিবার, আমার চিন্তা হচ্ছে সেরকমই এখনও। যেটা হচ্ছে হ্যাঁ, একই সাথে আমি ধর্মীয় পরিচয়কে খুবই স্পষ্ট এবং দৃঢ়তার সাথে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা নিয়ে আমার কোনো অস্পষ্টতা নেই। বামপন্থী রাজনীতির সাথে ছিলাম, সেটাও আমি স্পষ্টভাবে বলি। সরে আসারও বিষয় নয়, থাকারও বিষয় নয়। বিষয় হচ্ছে মানুষের চিন্তার পরিবর্তন, চেতনা, তার জীবন আচরণ এবং যে ব্যক্তি, সেটার সাথে অনেক কিছু পরিবর্তন ঘটে। তো এই হচ্ছে অবস্থা আর কি। আচ্ছা, আরেকটা বিষয়ে আপনার সাথে কথা বলি। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন? এটা আমি পড়েছি ইংরেজিতে, ইংরেজি সাহিত্যে। ইংরেজি সাহিত্যে পড়তে গিয়ে আপনি তো অনেক রিচ সাহিত্যের সাথে পরিচয় হয়েছিল আপনার। তো সেক্ষেত্রে আপনার সাহিত্যে নিয়ে পড়তে গিয়ে আপনার অনেক সাহিত্যের সাথে পরিচয় হয়েছে। সেক্ষেত্রে আপনার নিজের কবিতা এবং অন্য সাহিত্যের কবিতার ক্ষেত্রে আপনি কি মনে করেন? না, আমি এরকম তুলনামূলক বিশ্লেষণে যাব না, তুলনা করতেও যাব না। আমার যেই মূল বাংলা সাহিত্য, আমি সেখান থেকেই আমার কবিতাকে, আমার চিন্তাকে লালন করেছি। ইংরেজির প্রভাব থাকা না থাকা, সেটা যদি সাবকনসিয়াসলি থাকে সেটা থাকতে পারে, তবে ইংরেজি সাহিত্যে পড়ার কারণে আমার কবিতায় কোনো প্রভাব স্পষ্টত আমার চোখে পড়ে না। আমরা জীবনানন্দ দাশের ক্ষেত্রেও দেখেছি উনি ইংরেজি সাহিত্যে পড়তে গিয়ে ওনার মধ্যে ইংরেজি সাহিত্যের একটা প্রভাব নাকি ছিল, অনেকেই বলে। আমরা একজন কমলা লেবু যখন পড়ি শাহাদুজ্জামানের, তখনও উনি বলতেছে যে ইংরেজি সাহিত্যের অনেকটা প্রভাবই ছিল। তো সেক্ষেত্রে আপনার ওই ধরনের কোনো প্রভাব পড়েছে কিনা? জীবনানন্দের মতো এত ব্যক্তি নিয়ে পড়াশোনা আমার তো হয় নাই, নিজে করিও নাই। তো সে প্রভাব তো বললাম যে এক একজনের এক একটা থাকে। তো জীবনানন্দ ইংরেজি সাহিত্যের দ্বারা প্রভাবিত হয়েছেন, অ্যালেন পো দ্বারা প্রভাবিত হয়েছেন, অনেক কিছু হয়েছে। আমি ওদিকে যাব না। বিষয় হচ্ছে যে প্রভাবিত হলেও উনি ওনার মূলেই ছিলেন। উনি বাংলা ভাষা যেই চিরায়ত রূপ, সেটাকেই তিনি লালন করেছেন। সেজন্য অনেকে যেটা বলে যে পঞ্চপাণ্ডবদের থেকে ওনাকে আলাদা করে দেখে। অন্যদেরকে ইংরেজি সাহিত্যের প্রতি তাদের টান এবং তাদের যে নিজের সাহিত্যে সেটার প্রভাব যত বেশি স্পষ্ট, জীবনানন্দের ক্ষেত্রে সেটা তত না। তো কেন না? কারণ তিনি মূলকে অস্বীকার করেন না, তিনি মূলে ছিলেন। আপনার কাছে আরেকটা প্রশ্ন। আমরা সকল কবিদের ক্ষেত্রে দেখি ওনারা প্রেমে পড়ে কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়ে কবিতা লেখে। সেক্ষেত্রে আপনি কোনো নারী বা কোনো প্রেমিকাকে কল্পনা করে কোনো কবিতা লিখেছেন? কবি তো নারীকে নিয়ে কবিতা লিখবে, খুব স্বাভাবিক ব্যাপার। কবির নারী স্পেসিফিক হতে পারে বা জেনারেল হতে পারে, এটা কোনো বিষয় না। তাই আমি স্পেসিফিক অনেক নারীকে নিয়ে কবিতা লিখেছি, আবার এমনিতেও নারী সম্পর্কিত কবিতা লিখেছি। তো আমার মানে কাউকে উদ্দেশ্য করে কবিতা লিখলেও কবিতাটাই উদ্দেশ্য ছিল, ব্যক্তি মানুষটাকে উদ্দেশ্য ছিল না, কারণ আমি কবিতার কাছেই সবার আগে দায়ী। আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি, আপনি কি ওই প্রেমিকা বা যাকে কল্পনা করে লিখেছেন বা যাকে উদ্দেশ্য করে লিখেছেন তাকে কখনো আপনার কবিতাটা দেখিয়েছিলেন? হ্যাঁ, দেখিয়েছি, পড়েছে। তো তার ইয়েটা কী ছিল, তার মনোভাবটা কী ছিল বা আপনার প্রতি তার? এখন এটা হচ্ছে যে কেউ, আমি যে কাউকে নিয়ে কিছু লিখলে, কিছু বললে, সেটা জানলে শুনতে ভালো লাগে।
এখন খুব স্বাভাবিক বিষয়, মানুষ আমার সম্পর্কে যদি কেউ কিছু ভালো কিছু বলে লিখে, সেটা আমার ভালো লাগে, সমালোচনা করলে ভালো লাগে। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এরকম এটা হয়েছে যে হ্যাঁ, আমার যাদেরকে উদ্দেশ্য করে লিখেছি তারা কেউ কেউ যখন পড়েছে, পছন্দ করেছে। তবে তারা বলবো না, একজনকেই বলতে পারি মূলত। আচ্ছা, ধন্যবাদ। তো সেক্ষেত্রে আমরা জানি যে আপনি দীর্ঘ দিন যাবৎ কবিতা লিখছেন। তো আপনার কবিতা পড়ে কোনো নারী আপনার প্রতি ভালোবাসা বা আপনার সাথে দেখা সাক্ষাৎ করা এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল? না, এরকম কোনো ঘটনা ঘটে নাই, বা এরকম কোনো ঘটনা ঘটুক সেটা আমি আদতে চাইও না। না, তবে সবার হ্যাঁ, আমার মেয়েরা আমার কবিতা পড়ে সেটা আমি জানি। তো আমার চাওয়া হচ্ছে যে আমি ব্যক্তি মানুষটার চেয়ে আমার কবিতা যদি তার কাছে পছন্দ হয় বা কবিতা নিয়েই তার ভাবনা থাকে, সেটা আমার আর ভালো লাগে না। ভালো লাগে আমরা দেখি যে কবিতার প্রতি প্রেম থেকেই কিন্তু কবির প্রতি প্রেম আসে। যেমন আমরা হুমায়ুন আহমেদের ক্ষেত্রে দেখতে পাই। হ্যাঁ, বা সেটা অন্য ছিল, আমার কবিদের যে ক্ষেত্রে প্রেম দেখতে ছিল পাই। সেটা এমন হয়েছে যে হ্যাঁ, আমি কবি বলেই সে পছন্দ করেছে। তো সে বলতো যে আমার কবি, তো আবার এটাও বলতো যে আমার কবি আমার থাকবে না, এটা সে মানুষের কবি হবে। তো আমি চাই যে সেটা বাস্তবায়িত হোক। আচ্ছা। তো আরেকটা প্রশ্ন, বর্তমানে করোনা ভাইরাস নামক মহামারী সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। তো আপনি কবিতার বোধের জায়গা থেকে বা কবি হিসেবে আপনি এই করোনা ভাইরাস নিয়ে আপনার কোনো মতামত আছে? কবিদের আসলে কিছু নিয়ে মতামত থাকা উচিত না। কবিদের দায়বদ্ধতা কবিতার কাছেই থাকা উচিত। হ্যাঁ, কিন্তু আমরা তো আর মানে সমাজ বিচ্ছিন্ন প্রাণী না। সেজন্য সমাজে যা কিছু ঘটুক সব কিছুই আমাদেরকে ছুঁয়ে যায়। করোনা, এটা এই প্যান্ডেমিক, এটা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। তো ভয়াবহতা দিনকে দিন বাড়ছে, বাংলাদেশে বাড়ছে। যদি আমরা সচেতন নই, আমার মুখে মাছ থাকা উচিত ছিল। হ্যাঁ, আছে। আপনার থেকে আমার দূরত্বটা যথাযথ না হলেও আমরা বেশ একটা দূরত্ব বজায় রেখেছি। এখন যেটা হচ্ছে যে হ্যাঁ, এটা আমার বোধকে নাড়া দেয়। এটা নিয়ে বেঁচে আছি, প্রতি মুহূর্তে মৃত্যুর আতঙ্ক কাজ করে। আবার বেঁচে থাকার যে সৌন্দর্য সেটাও উপলব্ধি করছি যে হ্যাঁ, এত ভয় দিদার পরেও আমাদের বেঁচে থাকাটা সুন্দর। আমার যেটা হয়, আমি বর্তমানের সাথে জীবনযাপন করি, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে আমার সচরাচর যা ঘটে আমি যেন আমার অতীতকেই লিখি। তো এখনকার এই প্যান্ডেমিক যেটা হচ্ছে, আমার মনে হয় যদি বেঁচে থাকি হয়তো এটা নিয়েও লিখবো কিছুদিন পর, অথবা এখনও লিখতে পারি এটা। তবে হ্যাঁ, আমি চাইবো আমরা একটু সচেতন হই, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এটা থেকে মুক্তির জন্য, এবং সচেতনতা এবং আমাদের যে কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেটা থেকে হয়তো বেঁচে থাকতে পারবো পরিচ্ছন্নতার মধ্যে। আমরা সবাই চাই এই মহামারী যেন খুব দ্রুত পৃথিবী থেকে সরে যায়। আমি ওনার একটি কবিতা, প্রেম বিষয়ক কবিতা, ভালোবাসা বিষয়ক কবিতা, আমি এই কবিতাটি আবৃত্তি করতে ওনার কাছ থেকে অনুমতি নিচ্ছি। আমি আপনার একটা কবিতা আবৃত্তি করব। আপনারা দর্শক, আমি আবৃত্তি করতেছি আদম পাহাড় কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা। কবিতার নাম হচ্ছে কামশাস্ত্র। বিপরীত কামশাস্ত্র। বিপরীত কামশাস্ত্র, ভরা পেটে মিলন হানিকর, বলেছেন বাদশায়ন। একথা শুনে কলিমদ্দি কয়, আমাগো ঘরে ভাত নাই, তাই বউরে থাপাই, হার জিরে বউ আমার একান্ত আহার। দর্শক, আপনারা হয়তো শুনেছেন, বিপরীত কামশাস্ত্র থেকে আমি কবিতাটি পাঠ করেছি। কবিতাটিতে এখানে যে কথাগুলো বলা আছে আপনারা শুনুন একটু। ভরা পেটে মিলন হানিকর। সত্যিকার অর্থে আমাদের যখন পেটে ভাত থাকে তখন সব কিছুই কেমন যেন মনে হয়। এখানে কবি খুব সুন্দরভাবে কথাটা উপস্থাপন করেছেন। এখানে বলেছেন, উনি উদ্ধৃতি দিয়েছেন, এই কথাটি বলেছেন বাদশায়ন। ভরা পেটে মিলন হানিকর, বলেছেন বাদশায়ন। একথা শুনে কলিমদ্দি কয়, আমার ঘরে ভাত নাই। এখানে আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন যে এক কথা শুনে কলিমদ্দি কয়। কলিমদ্দি হচ্ছে আমাদেরই সমাজ বা রাষ্ট্রের অথবা আমাদেরই প্রত্যন্ত অঞ্চলের কোনো এক ব্যক্তি, যে ব্যক্তি একথা শোনার পরে সে বলতেছে যে আমরা ঘরে তো ভাত নাই, আমরা ঘরে ভাত নাই। যার ঘরে ভাত আছে সে তো তার কাছে তো মিলন হানিকর, তার তো সন্ততি কম, আমাদের ঘরে তো ভাত নাই, তাই বউরে থাপাই। তার জন্য কি করি আমরা, ওই খিদাটা, আমাদের যে খিদা, ভাতের খিদা, আমাদের এই ভাতের খিদা
মিটাইতেছি কার কাছে? আমাদের স্ত্রীর কাছে, বউয়ের কাছে। আমরা বউকে খাচ্ছি যেন। তাহলে উনি একথা বলছেন যে একথা শুনে কলিমদ্দি কয় আমাগো ঘরে ভাত নাই তাই বউরে থাপায়। এই যে কথাগুলো, এগুলো যেন আমাদেরই বাংলার প্রতিটি ঘরে, যেমন আমরা আমাদের বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণও বলা যায় এক্ষেত্রে। কবি খুব সুন্দরভাবে এই কথাটা বলেছেন। শেষ মুহূর্তে আরও দুটি লাইন আছে যে হার জিরে বউ আমার একান্ত হার, বউ ছাড়া আমার আর কোনো আহার নেই, আমার পেট খালি, আমি খাবো কি। আজকে আমরা যে বিপরীত কামশাস্ত্র পড়লাম, এই কবিদের কাছ থেকে আসলে ওইভাবে আপনার ভাব জানা যায় না। আপনি কিভাবে নিজেকে এই কবিতার মধ্যে উপস্থাপন করবেন, এটা হচ্ছে পাঠক আপনাদের ব্যাপার। আপনি কিভাবে চিন্তা করছেন, কিভাবে জানছেন, এটা আপনার ব্যাপার। আমরা আবারও ফিরে যাব কবি শামসাম তাজিলের কাছে। আরেকটা প্রশ্ন আপনার কাছে প্রশ্ন না, অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা অনেক সময় কবিদের স্বরচিত কবিদের কাছ থেকে আবৃত্তি শুনতে আগ্রহী। আমরা অনেক কবিদেরকে দেখেছি যে ওনারা কবিতা আবৃত্তি করে গেছেন। আমরা আজকে দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমরা আজকে কবি শামসাম তাজিলের নিজের কণ্ঠে স্বরচিত কবিতা শুনবো। আশা করি দর্শক আপনাদের ভালো লাগবে, আপনারা শুনবেন। হ্যাঁ, ভালো বলেছেন। তো আমি যেটা দেখেছি, নজরুল, রবীন্দ্রনাথ, ইয়েটস প্রত্যেকেই যাদের স্বরচিত কবিতা আমি শুনেছি, মানে অন্যরা তাদের কবিতা নিয়ে যে পাঠ বা আবৃত্তি সেটা অনেক সুন্দর ছিল। স্বরচিত কবিতা আমি কোনো কবির মুখে খুব ভালো শুনি নাই। না, আমরা সাধারণত দেখেছি কবিদের কণ্ঠে এই যে রবীন্দ্রনাথ যখন রবীন্দ্রসঙ্গীত গাইতো তখন কেমন জানি লাগতো, এটা স্বাভাবিক। সেটাই। তো সেক্ষেত্রে আমি আমার বই আলিফ এক মূর্খের ফিকির থেকে নাম কবিতাটা পড়ছি। আচ্ছা দর্শক, আমরা কবি শামসাম তাজিলের আলিফ এক মূর্খের ফিকির কবিতা গ্রন্থ থেকে আমরা একটি কবিতা শুনবো। কবিতার নাম হচ্ছে আলিফ এক মূর্খের ফিকির। আমরা এখন শুনবো আলিফ এক মূর্খের ফিকির কবিতাটি। আব্বা স্বপ্নের ভেতর কেটে নিতে চাইলেন 2 হাত, আমি গলা বাড়িয়ে দিলাম, কিন্তু গলায় ছুরি চালাবার আগে তিনি বললেন হাত কেটে নেওয়া হোক। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি মৃত্যু, হাত কেটে নেওয়ার আগে মৃত্যু দাও খোদা। তিনি আমাকে ঘুম থেকে জাগিয়ে দিলেন। অনেক বেলা হয়েছে, উঠে নাস্তা কর। এই বলে আব্বা ফিরে গেলেন অন্য ঘরে। আমি তাকিয়েছিলাম তার সাদা গেঞ্জির কোথাও কোনো রক্ত লেগে আছে কিনা। নিজের হাতের দিকে তাকাবার কথা আমার মনেও পড়ে না। ধন্যবাদ দর্শক, আপনারা কবি শামসাম তাজিলের স্বরচিত কবিতা ওনার নিজ কণ্ঠে আবৃত্তি শুনলেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা হয়তো অবগত আছেন, আমরা ইতিমধ্যে নবীনগরের ডাক চ্যানেল থেকে নবীনগরের তথা বাংলাদেশের কবি সাহিত্যিক, চিত্রশিল্পী সবাইকে নিয়ে আমরা কাজ করছি। আপনারা আজকে যিনি সাথে পরিচয় হলেন, উনি হচ্ছে কবি শামসাম তাজিল। উনি দীর্ঘদিন যাবৎ কবিতার সাথে জড়িত আছেন, কবিতা লিখছেন, কবিতাকে ভালোবেসে লিখছেন, কখনো নারীর প্রতি, কখনো দেশের প্রতি, কখনো নিজের বোধের জায়গা থেকে উনি অনবরত কবিতা লিখে চলেছেন। অলরেডি ইতিমধ্যে আমরা দেখেছি যে উনি 2টি বই প্রকাশ করেছেন। 2016 সালে 21শে ফেব্রুয়ারি বইমেলাতে প্রথম প্রকাশিত হয়েছিলেন আদম পাহাড় নামে ওনার কবিতা গ্রন্থ, যেটি প্রকাশিত হয়েছে চৈতন্য প্রকাশনী থেকে। দ্বিতীয় বইটি প্রকাশিত হয়েছে 2018 সালে। আদম পাহাড় প্রকাশিত হওয়ার 2 বছর পর পাঠকদের অনুরোধে এবং পাঠকদের ভালোবাসায় উনি দ্বিতীয় বইটি প্রকাশ করেছেন। দ্বিতীয় বইটিও চৈতন্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এই বইটির নাম হচ্ছে আলিফ এক মূর্খের ফিকির। এবং এই বইটি নিয়ে মানুষদের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। মানুষরা এই বইটি নিয়ে এক একজন এক এক রকমের বিভ্রান্তিকর তথ্যের ভিতর দিয়ে চলে গিয়েছিল। এই বইটি হচ্ছে একটি কবিতার বই, আলিফ এক মূর্খের ফিকির, চৈতন্য প্রকাশনী থেকে। দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যারা কবি শামসাম তাজিলের বই পড়তে আগ্রহী, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন চৈতন্য প্রকাশনীতে অথবা রকমারি.com আপনারা যোগাযোগ করতে পারেন। দর্শকদেরকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের
কবি শামসাম তাজুলের কাছ থেকে আমরা বিদায় নেব। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি আপনাদেরকে ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে আলাদা করে আর কিছু বলার নেই, অনেকক্ষণ কথা বলেছি। সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমার আলোচনা আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।